সময় হয়ে গেছে, আমরা শুরু করছি। আমরা পাউলি স্পিন সাসেপ্টিবিলিটি নিয়ে কথা বলছিলাম। পাউলি স্পিন সাসেপ্টিবিলিটি, পাউলি স্পিন প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এবং আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই যে স্পিন সাসেপ্টিবিলিটি, this is due to the mobile electron gas due to fermion, এবং এর যে ইন্ট্রিনসিক স্পিন আছে সেই স্পিনের কারণে যে ম্যাগনেটিক অর্ডার তৈরি হয় বা তৈরি হতে পারে ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড, সেইটা যে ম্যাগনেটাইজেশন দেয়, সেই ম্যাগনেটাইজেশনকে কনসিডার করে যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি পাওয়া যায়, সেটাই হচ্ছে এই পাওয়ার স্পিন সাসেপ্টিবিলিটি। এবং ওই ম্যাগনেটিজমের যে অরিজিন গুলো আছে সেগুলো নিয়ে কিছু কিছু কথাবার্তা গত ক্লাসে আমরা বলেছিলাম। এবং এটা করতে যে আমরা কতগুলো ছবি সাহায্য নিয়েছি, সেই ছবিগুলো একটু এঁকে আমরা শুরু করব। একটা হলো আমাদের যেটা লাগে সেটা হলো ডেন্সিটি অফ স্টেটস, এদিকে যদি এনার্জি হয়, এদিকে যদি হয় হচ্ছে ডেন্সিটি অফ স্টেটস। তাহলে আমরা জানি যে গোজ লাইক দিস, যেখানে ডেন্সিটি অফ স্টেটস এর ভ্যারিয়েশন উইথ এনার্জি হচ্ছে স্কয়ার রুট অফ ই, এবং একটা ক্যারেক্টারিস্টিক এনার্জি আছে যেটার নাম আমরা দিয়েছি ফার্মি এনার্জি। এটা হলো টোটাল ডেন্সিটি অফ স্টেটস। তারপরে আমরা যে কাজটা করেছি, আমরা বলেছি যখন ম্যাগনেটিক ফিল্ড 0, when h is 0, এই সময়ে আমি যদি স্পিন আপ এবং স্পিন ডাউন এই কনসিডারেশনে ডেন্সিটি অফ স্টেটস দেখাতে চাই, এখানে জি ই প্লাস মানে হলো স্পিন আপ, আর জি ই মাইনাস জি as a function of p, পুরোটাকে আমি জি বলছি। এটা হলো স্পিন ডাউন বাই after this space, it will be 0 high, then I will get something like this. This এখানে এই অ্যাক্সিস বরাবর আসলে হচ্ছে আমার এনার্জি, এবং এই যে কমন লেভেল এটা হলো ফার্মি এনার্জি। এইটা হলো আপ স্পিনের জন্য ডেন্সিটি স্পেস, এইটা হলো ডাউন স্পিনের জন্য ডেন্সিটি স্পেস। কিন্তু আমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার মানে যখন h is not equal to 0, তখন এই ডেন্সিটি স্পেসের চেহারা কেমন হয় সেই ছবিটা আমরা গত ক্লাসে এঁকেছিলাম। এটা একটু আঁকি, এটা একটু ইম্পর্টেন্ট ছবি। এদিকে হচ্ছে জিই প্লাস, তার মানে আপ স্পিনের ডেন্সিটি স্পেস, এদিকে হলো জিই মাইনাস, তার মানে ডাউন স্পিনের ডেন্সিটি স্পেস। এবং আমরা বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমরা এই দিকে অ্যাপ্লাই করি, তার মানে আপ স্পিন যেদিকে সেদিকে যদি অ্যাপ্লাই করি, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে অ্যাপ্লাই করেছি সেই দিকে কিভাবে আমার যে ইলেকট্রনের যে ইন্ট্রিনসিক স্পিন গুলো আছে আপ এবং ডাউন কনফিগারেশনে, তারা চাইবে আপ কনফিগারেশনে চলে যাওয়ার জন্য। এবং এটার পিছনে কি কারণ সেটা আমি বলেছিলাম, এটা যদি আমরা করি তাহলে আমরা এনার্জি মিনিমাইজ করতে পারি। তাহলে যদি এই পরিমাণ ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তাহলে এনার্জিতে যে শিফটটা হয় সেটা আমরা জানি। এনার্জি শিফটের পরিমাণ হলো মিউ বি এইচ, এটা হলো shift in energy, shift in energy due to the application of the magnetic field. তাহলে এইটা যদি আমার ফার্মি এনার্জি হয়, এটা হচ্ছে আমার ফার্মি এনার্জি। আপ স্পিনে যারা ছিল তাদের এনার্জি কিছুটা কমে গেছে, এবং যেটুকু কমেছে সেটুকুই হচ্ছে মিউ বি এইচ। আর ডাউন স্পিনে যারা ছিল তাদের এনার্জি কিন্তু বেড়েছে, তার কারণ তারা অ্যাপ্লাইড ফিল্ডের সাথে অ্যান্টি প্যারালাল। আমার ছবিটা ভালো আঁকা হয়নি। যতটুকু আপ স্পিনের জন্য শিফট,
ততটুকুই ডাউন স্পিনের জন্য শিফট, কিন্তু একটা শিফট হলো এনার্জিতে উপরের দিকে আর একটা শিফট হলো এনার্জিতে নিচে দিকে। এই হচ্ছে অবস্থা যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। এই ছবিগুলো এঁকে আমরা ভেবে গিয়েছিলাম এবং আজকে আমরা তারপর থেকে শুরু করব। এই ছবিগুলো আঁকার পরে আরেকটা কথা আমরা বলেছিলাম যে নেট ম্যাগনেটাইজেশন এইখানে এই সিচুয়েশনের জন্য দেয়ার ইজ নো নেট ম্যাগনেটাইজেশন। তাহলে এই সিচুয়েশনের জন্য m ইকুয়ালস 0, যেখানে m হলো ম্যাগনেটাইজেশন, কিন্তু এই সিচুয়েশনের জন্য এখন আর m ইজ নট ইকুয়াল টু 0, এখন আমার একটা নেট ম্যাগনেটাইজেশন পাওয়া যাবে। তার কারণ আপ স্পিন নিয়ে ইলেকট্রন থাকার সংখ্যাটা এখন বেড়ে গেছে, তার তুলনায় ডাউন স্পিন নিয়ে ইলেকট্রন থাকার যে সংখ্যা সেই সংখ্যার তুলনায় এখন আপ স্পিন নিয়ে বেশি বেশি ইলেকট্রন আছে। কাজে আপ এবং ডাউন একটা আরেকটাকে যে ক্যান্সেল করছিল when there was no magnetic field, সেই ক্যান্সেলেশনটা এখন আর ঘটছে না এবং যার ফলে m is not equal to 0 এবং এই m এর ভ্যালু হচ্ছে আমরা লিখেছিলাম একটা মাইনাস চিহ্ন দিয়ে n প্লাস n মাইনাস, যেখানে n প্লাস হচ্ছে আপ স্পিন নিয়ে ইলেকট্রনের সংখ্যা এবং n মাইনাস হচ্ছে ডাউন স্পিন নিয়ে ইলেকট্রনের সংখ্যা। আর মিউ বি হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন যেই ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে তার ম্যাগনিটিউড। তাহলে এই পর্যন্ত আমরা করেছিলাম, তোমাদের মনে থাকার কথা। এরপর থেকে আজকে আমরা শুরু করতে পারছি। তাহলে কতগুলো জিনিস আমরা কতগুলো ইকুয়েশন একটু সাজিয়ে নেব, দেন উই প্রসিড। প্রথম কথা হচ্ছে এই ইকুয়েশন গুলো একটু লিখি একটার পর একটা। m হচ্ছে মাইনাস মিউ বি n প্লাস মাইনাস n মাইনাস when h equals 0, তাহলে যখন তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করোনি তখন n প্লাস সমান হচ্ছে n মাইনাস এবং ফলশ্রুতিতে m equals 0। যখন ভালো করে মাথার মধ্যে ঢোকাও, যখন h equals 0 মানে কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করোনি, কি কিছু বলছো কেউ? আচ্ছা, যখন h equals 0 তখন টোটাল ডেনসিটি অফ স্টেটস যেটা সেটা সমান কি r g প্লাস মাইনাস। এই লাইনটা কি বলো? তিন নম্বর ইকুয়েশনটা বুঝতে পারছো কি? তোমরা কেউ কথা বলছো না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, এই 3 নম্বর ইকুয়েশন কি বুঝতে পারছো? না স্যার। কেন কি বুঝতে পারছো না? 3 নম্বর ইকুয়েশন কি বলছে যে টোটাল ডেনসিটি অফ স্টেটস আপ স্পিন নিয়ে যে ডেনসিটি অফ স্টেটস, তার মানে ডাউন স্পিন নিউ। ও আমি তো ভুল লিখে ফেলেছি। জি স্যার, উল্টা হবে স্যার, এই পাশে প্লাস মাইনাস হবে। এইটা মানে এটা বুঝতে পারছেন না স্যার, এটা খেয়াল করেছে। দিস ইজ ভেরি গুড। এইবার কি বুঝতে পারছো? জি স্যার। খুব ভালো, তোমাদের খেয়াল করেছো। তাহলে এই হচ্ছে অবস্থা যখন h is equal to 0। যখন h is not equal to 0, তার মানে in the presence of an applied field, এই শর্ত আর থাকবে না এবং যে ঘটনাটা ঘটে গেছে এটা হচ্ছে when h is not equal to 0, এখন একটু খেয়াল করো, d plus e, d plus eta কি? half g
G E minus mu B H এবং G minus E হচ্ছে half G E plus mu B H। এটা হলো 4 নম্বর ইকুয়েশন। এইটা দেখে একটু ধরতে পেরেছো কিনা? জি স্যার। তার কারণ হচ্ছে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছো তখন এই যে ই স্টেট গুলো ছিল সেগুলো কি হয়েছে নিচের দিকে মিউ বি এইচ পরিমাণ কমে গেছে। কাজে এখন আর ই তে আগে চলবে না, এখন তোমাকে দেখতে হবে ই মাইনাস। আমি বলে নিই, আর তুমি যখন ডাউন স্পিনের জন্য ডেসিডিউ স্টেট দেখছো তখন আর এই এনার্জি স্টেটের দিকে তাকালে হবে না, তোমার তাকাতে হবে ই প্লাস মিউ বি এইচ এ। তার কারণে এনার্জি স্টেট গুলো উপর দিকে মিউ বি এইচ পরিমাণ শিফট করেছে। কেউ কি কথা বলছো? কারো কিছু অসুবিধা হচ্ছে? শোনো, কোনো কিছু তোমাদের প্রশ্ন থাকলে তোমরা পরিষ্কার গলায় একটু জোরে আমাকে প্রশ্নটা করবে। আর কোনো প্রশ্ন না থাকলে, যতক্ষণ প্রশ্ন তোমাদের না থাকবে ততক্ষণ তোমরা তোমাদের মাইক্রোফোন মিউট করে রাখবে। সহজ কথা। স্যার হ্যাঁ বলো। স্যার যখন ডাউন স্পিনে হচ্ছে তখন মিউ বি এইচ পরিমাণ এনার্জি কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে স্যার, এটা কনফিউশন আছে। আবার বলো, তোমার প্রশ্ন আবার করো। স্যার যখন আমরা ডাউন স্পিন কনসিডার করছি, যখন তুমি ডাউন স্পিন কনসিডার করছো তখন অ্যাপ্লাইড ফিল্ডের সাথে তোমার স্পিনের ডিরেকশনটা কেমন, প্যারালাল না অ্যান্টি প্যারালাল? স্যার অ্যান্টি প্যারালাল। হ্যাঁ, তুমি অ্যান্টি প্যারালাল কনফিগারেশনে যদি থাকতে চাও তাহলে তোমার এনার্জি বেড়ে যায় না কমে যায়? স্যার বেড়ে যাবে। এনার্জি বেড়ে যায়। তাহলে আগে যে স্টেটটাকে তুমি ই দিয়ে লিখেছো এখন সেই স্টেটটার অবস্থাটা কেমন হবে? স্যার বেড়ে যাবে, তার প্লাস হয়ে যাবে। হ্যাঁ, ই প্লাস মিউ বি এইচ এ তোমাকে ওই স্টেটটা এখন খুঁজে পেতে হবে, তাই না? জি স্যার। ঠিক সেই জি স্যার, বুঝতে পারছি। এই স্পিরিটে এটা লেখা। তাহলে এই যে 4 নম্বর ইকুয়েশন, এই 4 নম্বর ইকুয়েশন আমাদের খুব ইম্পর্টেন্ট। এই 4 নম্বর ইকুয়েশন দিয়ে আমাদের টার্গেটটা কি বলতো? আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের টার্গেট হলো n প্লাস এবং n মাইনাস বের করা। n প্লাস এবং n মাইনাস যদি আমি বের করতে পারি তাহলে এই দুটোর পার্থক্যকে যদি আমি মিউ বি দিয়ে গুণ করি, ইনফ্যাক্ট মাইনাস মিউ বি দিয়ে যদি গুণ করি, তাহলে আমার কি বেরিয়ে যাবে? আমার ম্যাগনেটাইজেশন বেরিয়ে। আর সেই ম্যাগনেটাইজেশন n, এটাকে যদি আমি h দিয়ে ভাগ করি তাহলে কি বেরিয়ে যাবে? আমার পাউলি স্পিন সাসেপ্টিবিলিটি অথবা পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বেরিয়ে যাবে। সেই কাজটা করতে পারছি। তো সেই কাজ যদি আমি করতে চাই তাহলে এখন আমার কোথায় যেতে হবে? ইউজিং এই জায়গাটা ভালো করে খেয়াল করো। আমি বড় করে কোনো মুছে দিই, আমি কোশ্চেনটা লিখতে হবে। আমি 4 নম্বর ইকুয়েশন ইউজ করছি। we get n প্লাস মাইনাস, আমি একই সাথে ইকুয়েশন লিখব, হাফ 0 থেকে ইনফিনিটি g প্লাস মাইনাস e f e, যেটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন, where f e is the fd distribution. এই লাইনটা কি বোঝা যায়? বোঝা যাওয়া উচিত। এই লাইন খুব, জি স্যার, বোঝা যাচ্ছে। এই লাইন বোঝা যাওয়া উচিত। তারপর তুমি রেসিডিউ স্টেটসের সাথে ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে গুণ করে সেটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে ফার্মিয়নের সংখ্যা পাওয়া যায়। ফার্মিয়নের সংখ্যা পাওয়ার বুদ্ধি হচ্ছে এইটা। এখন
এইখানে হাফ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে হাফ আসবে না, কারণ এর ভিতরে হাফ জি আছে। এইটা হবে তোমার ফার্মিয়নের সংখ্যা পাওয়ার তরিকা। এখন আমরা একটু বুঝতে পারি, since the shift in the energy levels due to the magnetic field is practically very small, we can write क्या बोल এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। ফিজিক্স করতে গেলে আমি তোমাদের ক্লাসে হয়তো বলেছি, সবসময় বিভিন্ন রিলেভেন্ট স্কেল সম্পর্কে একটা ধারণা। আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম এবং এই ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশনের ফলে আপ এবং ডাউন স্পিনের যে ডেন্সিটি স্টেটস সেখানে একটা ভ্যারিয়েশন তৈরি হলো, এবং এই ভ্যারিয়েশন তৈরি হওয়ার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে এনার্জি লেভেল গুলোতে একটা শিফট হচ্ছে। আপ স্পিনের এনার্জি লেভেল একটু নিচের দিকে নেমে গেছে, ডাউন স্পিনের এনার্জি লেভেল একটু উপর দিকে চলে গেছে। এখন এই যে লেভেলে শিফট হয়েছে, যে শিফটের ম্যাগনিটিউড হচ্ছে মিউ বি এইচ, এই এনার্জিটা কেমন? তোমাদের কারো আইডিয়া আছে এনার্জিটা কেমন? আইডিয়া নেই, কিন্তু আমার লেখা থেকে বুঝতে পারছো যে এই শিফটটা খুবই খুবই স্মল শিফট। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে এনার্জি লেভেলে যে শিফটটুকু করা যায় সেইটার ম্যাগনিটিউড ওই সমস্ত ফার্মিয়নদের ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার আগে যে এনার্জি ছিল তার তুলনায় অতি অতি ক্ষুদ্র। তাহলে যে জিনিসটা মাথায় রাখা উচিত, আমি যে ছবিটা এঁকেছি ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি স্টেটস এ, সেই ছবিটাতে আমি যে শিফটটা দেখিয়েছি সেইটা হাইলি এক্সাজারেটেড, অনেক বড় করে দেখিয়েছি। ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে একটা অর্ডিনারি ফার্মি সিস্টেমে ফার্মি গ্যাসের যে আমরা যে মেটালগুলোর যে ফ্রি ইলেকট্রনগুলোর কথা কনসিডার করি, সেখানে যে এনার্জি শিফট হয় সেটা বোর্ডে ছবি এঁকে দেখানো সম্ভব না। কথাটা বোঝা গেল? বোর্ডে আমি এতই অল্প শিফট হয় উপরে এবং নিচে, যেটা আমি চাইলে বোর্ডে ছবি এঁকে দেখাতে পারবো। তার মানে শিফটটা হয় খুবই অল্প। একদম মানে রাফ ক্যালকুলেশনের জন্য আমরা বলতে পারি যে একটা অর্ডিনারি ফার্মি গ্যাসে আমি যদি 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, 1 টেসলা সমান কত ওয়েট স্টেট কে জানে? কারো জানা আছে? 10 to the power 4। হ্যাঁ, 10 to the power 4। আর পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড সেটার ম্যাগনিটিউড কেমন? কারো জানা আছে? আচ্ছা আমি বলি, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে এইটার ম্যাগনিটিউড হচ্ছে 0.5 ওয়েট স্টেট। তাহলে 1 টেসলা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় কত গুণে শক্তিশালী? চুপ, মাথার মধ্যে অঙ্ক আর হচ্ছে না। 20,000 গুণ বেশি শক্তিশালী। এখন এই 1 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তুমি যদি একটা ফার্মি গ্যাসে অ্যাপ্লাই করো, তাহলে ওই যে তোমার এনার্জি যে শিফটটুকু হবে, সেই এনার্জি শিফটকে তুমি যদি টেম্পারেচার স্কেলে কনভার্ট করো কেলভিনে,
তাহলে সেটা কত কেলভিন জানো? না স্যার। মোর অর লেস 1 ডিগ্রি কেলভিন। 1 ডিগ্রি কেলভিন। তাহলে যে ইলেকট্রনগুলোর যে এনার্জি, ফার্মিয়নগুলোর যে এনার্জি, এদের অ্যাভারেজ এনার্জি তো আমরা দেখেছি ফার্মি এনার্জি 60%, তাই না? তাহলে এদের অ্যাভারেজ এনার্জি হলো ফার্মি এনার্জি 60%। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট যদি ফার্মি এনার্জি হয়, তাহলে এদের অ্যাভারেজ এনার্জির ইকুইভ্যালেন্ট টেম্পারেচার অলমোস্ট 10,000 ডিগ্রি কেলভিন। তাহলে 10,000 ডিগ্রি কেলভিন যাদের এনার্জি, তাদের এনার্জি তুমি কতটুকু শিফট করছো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে? 1 কেলভিন স্যার। 1 কেলভিন শিফট করছো। কাজে ডিফারেন্সিয়ালের ভিতরে আমি যে কোনো সময় জিনিসটাকে নিয়ে যেতে পারি, এবং এখানে ঠিক সেই কাজটাই করা হচ্ছে। দেখো, এইটা হচ্ছে আপ এবং ডাউন স্পিনের ডেন্সিটি স্টেটস, যেটা টোটাল ডেন্সিটি স্টেটস এর সাথে এইভাবে সম্পর্কিত। এখানে একটা জিনিস খেয়াল করা আছে, দেখো আপ স্পিনের জন্য এখানে কোন চিহ্ন আসছে? মাইনাস আসছে স্যার। এর জন্য মাইনাস চিহ্ন আসছে, কারণ প্লাস হলে এনার্জি কমে যায়, আর মাইনাসের জন্য কোন চিহ্ন আসছে? প্লাস। প্লাস চিহ্ন আসছে। জিনিসটা কি সবাই ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তাই যদি হয়, আর এইটা হলো এনার্জিতে শিফট, এটার নাম যদি আমি দিই ডিই, এবং এটা যদি খুব ছোট হয়, তাহলে এইটাকে কি এইভাবে লেখা যায় না, যেখানে জি ড্যাশ ই হলো এনার্জি ডেরিভেটিভ অফ দ্য ডেন্সিটি স্টেটস। আমার কোন ছাত্র এই জিনিসটা বোঝে আর কোন ছাত্র বোঝে না, আমি জানতে চাই। কে বোঝে না? স্যার আমি বুঝি না স্যার। তুমি বোঝো? গুড, তাই তো, পরিষ্কার। এখন আমাকে বলো, ফাংশন অফ এক্স যদি y হয়, তাহলে ফাংশন অফ এক্স প্লাস dx বলি, কি হবে? y হবে স্যার। হবে হচ্ছে y প্লাস dy dx। এটাকে dx না করে ডেল্টা x লিখলেই ভালো হবে, যদি খুবই ছোট হয়। এরকম দেখাতে কখনো? জি স্যার। এইটা আর এইটার মধ্যে কি বিন্দু মাত্র পার্থক্য আছে? না স্যার, পার্থক্য নাই স্যার। পার্থক্য নেই, একই জিনিস লিখেছি। ডিফারেন্সিয়ালের মূল কথাই এইটা। যেহেতু এইটা খুবই ছোট, আমি কিন্তু এটাকে টাইলার সিরিজ এক্সপেনশন করতে পারতাম, কিন্তু হায়ার পাওয়ার অফ মিউ বি এইচ আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই, তার কারণ মিউ বি মাল্টিপ্লাইড বাই এইচ ইজ ভেরি ভেরি স্মল। সবাই বুঝতে পারছো কিনা? স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে খুব ভালো। এটা কোন সময় ঘটে? when delta x is very small। এইখানে ডেল্টা এক্স এর জায়গায় কি আছে? এই যে মিউ বি এইচ, এটাকে ডি না করে ডেল্টা ই লিখলে আরো ভালো। ঠিক আছে, এই হলো ঘটনা। তাহলে তাই যদি হয়, এখন এই এক্সপ্রেশনটাকে যদি আমি এই n প্লাস মাইনাসের নিয়ে যাই, তাহলে substituting this expression for the in the this expression in the expression for n plus minus, we obtain, যেটা আমরা obtain করব, we will write মজার জিনিস, you try to do it। এখন হাফ নিয়ম, এখানে একটা হাফ আছে, জিরো থেকে ইনফিনিটি GE FE DE minus again plus
পরে mu b h এই টার্মটা এবং হাফ তারপরে হচ্ছে 0 থেকে ইনফিনিটি first derivative of the residual states multiplied by Fp, simple substitution. আর বুঝতেই পারছো এই এক্সপ্রেশন থেকে n প্লাস এর জন্য পাওয়া যাবে এইটা মাইনাস দিস টার্ম n মাইনাস এর জন্য পাওয়া যাবে এইটা প্লাস দিস টার্ম ঠিক আছে ক্লিয়ার কিনা জি স্যার তাহলে using equation 1 and এটা একটা নাম্বার দেয়া যায় এটা কত নম্বর ইকুয়েশন হবে 6 বোধহয় using equation 1 and 6 এটা করবেন আমি সব কিছু করে দিচ্ছি এটা করবে মানে কি 1 এর ভিতরে কি ছিল ইউ রিকল 1 এর ভিতরে ছিল হচ্ছে n equals minus mu b n plus minus n minus এটা ছিল ইকুয়েশন 1 এ তাহলে n প্লাস এর জন্য এক্সপ্রেশনটা এখান থেকে লিখবো সেটা থেকে বাদ দিব হলো n মাইনাস এর জন্য এক্সপ্রেশন বুঝতে পারছো এই টার্মটা পুরোপুরি বাদ পড়ে যাবে কারণ এটা n প্লাস এর মধ্যেও আছে এটা n মাইনাস এর মধ্যেও আছে এই টার্মটা থাকবে প্রথমে মাইনাস দিয়ে টার্ম থাকবে সেটাকে আবার এই প্লাস টার্মটাকে মাইনাস করতে হবে মানে একটা হাফ আছে এর সাথে মিউ বি দিয়ে গুণ করতে হবে তখন আমি m এর জন্য এক্সপ্রেশন পেয়ে যাব do it এখন করলে যেটা পাবে সেটা হলো m equals দেখো এখানে একটা মাইনাস মিউ বি আছে এখানে একটা মিউ বি আছে তারপরে আগেরটা মাইনাস তারপর একটা মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে যখন বিয়োগ করবে সব মিলে প্লাস টার্মে চলে আসবে আর এখানে থাকবে হলো mu b স্কয়ার h আর দুটোতেই হাফ আছে হাফ হবে একটা সম্পূর্ণ কোয়ান্টিটি পাবে এবং থাকবে হচ্ছে 0 থেকে ইনফিনিটি first derivative of residual states Fermi-Dirac distribution function multiplied by এইটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের জন্য এক্সপ্রেশন এখন আমরা যেটা করব ইন্টিগ্রেটিং এটা নিয়ে পড়বেন মজার জিনিস the above equation by parts we get by parts কি করে ইন্টিগ্রেট করতে হয় তোমরা জানো কেন বাই পার্টস করতে হবে কারণ আমরা দুটো এনার্জি ফাংশন আছে একটা ফাংশন হচ্ছে এইটা একটা ফাংশন হচ্ছে এইটা তাহলে আমাদের I have to integrate it by parts in the limit 0 to infinity এবং তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো এখানে একটা খুব চমৎকার ট্রিক আছে যেটা নিয়ে অ্যাশক্রফটের বইয়ে যে একটা সেন্টেন্স আছে আমি চাই যে এই ইন্টিগ্রেশনটা করতে যে আগেই তোমরা অ্যাশক্রফটের বইয়ে চলে যাও না বাই পার্টস যখন ইন্টিগ্রেট করবে তখন ইন দিস পার্টিকুলার লিমিট ফ্রম 0 টু ইনফিনিটি দেখবে যে একটা মজার ঘটনা ঘটে সেটা তোমরা নিজেরা ধরতে পারো কিনা সেটা চেক করার পরে অ্যাশক্রফট যেটা তুমি পাবে সেটা হচ্ছে m equals mu b square h integration এর h আউটপুট দিকে যাবে এবং এখানে আমরা বাউন্ডে বুদ্ধি ঘটাবো এইটুকু থেকে যাবে বাই পার্টস যখন তুমি ইন্টিগ্রেট করবে এইটুকু তোমার এই ইন্টিগ্রালটা থেকে যাবে এবং এই ইন্টিগ্রালটা তুমি এই মুহূর্তে ইন্টিগ্রেট করতে পারবে না বাই পার্টস করলে জানো এই যে দুটো অঙ্ক লাগে ইন্টিগ্রেশন নিয়ে
তার মধ্যে একটা অংশের চেহারা হবে এরকম, অন্য অংশটা কি হবে সেটা ওই যে বললাম 0 থেকে ইনফিনিটি এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করে যে ঘটনাটা ঘটে সেটা ধরতে পারবে। First of all, বলা আছে again I'm telling you to try it first by yourself. স্যার মিউ এর উপর একটা স্কোর হবে স্যার। কি স্যার মিউ এর উপর স্কোর হবে স্যার। কোন কথা বুঝিনি? ওইটাই স্যার স্যার স্কোর হবে স্যার, তাই বলতেছিলাম। ও গুড গুড গুড। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন কিন্তু আমি স্টার্ট, কারণ এখানে যদি ফার্মিলিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন বসিয়ে সেটা যদি এনার্জি ডেরিভেটিভ করি, তোমরা জানো ফার্মিলিয়ার ডিস্ট্রিবিউশনের চেহারা হলো 1 ওভার ex e e minus e x over abt plus 1 এইটা যদি আমি ডেরিভেটিভ নিই তাহলে যে কারণটা হবে সব মিলে বেসিক এক্সপ্রেশন জন্য আমি জানি যে কি ধরনের এক্সপ্রেশন ওই যে তোমার স্কয়ার রুট অফ e এগুলো তোমাদের আমি বলে দিয়েছি, সেগুলো যদি এখানে বসাইতে চাই তাহলে দেখো এটাকে আর আমি ঠিকমতো ইন্টিগ্রেট করতে পারছি। এখন আমি একটু বুঝি লেট আস consider the situation. Let us consider the situation when t equals 0. আমি আবারও 0 ডিগ্রি কেলভিনে চলে যাব। আমি যদি 0 ডিগ্রি কেলভিনে চলে যাই তাহলে আমার একটা মস্ত বড় সুবিধা আছে। 0 ডিগ্রি কেলভিনে চলে যাই মস্ত বড় সুবিধা দেখি। প্রথম সুবিধা হচ্ছে আমার আর ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করার প্রয়োজন নাই, তার কারণ ফার্মি লেভেলের উপরে যে আর আমার কোনো ইলেকট্রন খোঁজার প্রয়োজন পড়ে না। তারপরে একটা মস্ত বড় সুবিধা যেটা আছে যে এই টার্মটা যে ঝামেলা করছিল ইন্টিগ্রেশন করতে, এই টার্মটা একটা অদ্ভুত চেহারা নেবে f 0 ডিগ্রি কেলভিন মাইনাস ঠিক না? এটা বোঝা যায় না স্যার। কিছু তো আমাদের মনে মনে থাকে না। 0 ডিগ্রি কেলভিনে ফার্মিলিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশনের চেহারা কেমন? এরকম কি না? জি স্যার। তাহলে চিন্তা করো তুমি যদি এটাকে এখন এনার্জি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে এই জায়গায় কি পাবা? 0 পাবো স্যার। 0 পাবা। আর এই জায়গাতে কি হবে? স্যার আনডিফাইন্ড। একেবারে এটা ডেল্টা ফাংশনের মতো আসলে ইনফ্যাক্ট কিসের দিকে লাভ দিবে, তাই না? নেমে যাচ্ছে না, সাঁ করে নিচে নেমে যাচ্ছে না। তাহলে এরকম সাঁ করে নিচে নেমে যায় যদি অক্ষম করে যদি উঠে যায় তাহলে সেটা কিসের কিরকম হয়? একটা ডেল্টা ফাংশন হয় না? এটা তো ডেল্টা ফাংশনের ডেফিনেশন। বোঝা গেল কি যে এই ডেরিভেটিভটা শুধুমাত্র f e equals ef এই পয়েন্টে এক্সিস্ট করে, আর কোন জায়গাতে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করে না। তাহলে তাই যদি হয় তাহলে উপরের যে ইন্টিগ্রালটা আছে সেটা চেহারা কেমন? Considering these ইন্টিগ্রালটা চেহারা হয় হচ্ছে m equals mu b square h 0 থেকে এখন ef পর্যন্ত বলো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে? ডেল্টা ফাংশন তো দেখেছো নাকি? কি হবে এটার রেজাল্ট? এত সব মজা, তোমার মনে হচ্ছে যে তোমরা এগুলো থেকে অনেক দূরে। এই হচ্ছে রেজাল্ট।
This is the magnetization. Consequently, the Pauli spin susceptibility যেটাকে আমরা কাই নামে ডাকবো, জানো সংজ্ঞা হলো m/h, which equals এইটাই হচ্ছে আমাদের desired সাত নম্বর ইকুয়েশন কে বোঝনি বা কেন বোঝনি সেটা আমাকে একটু বোঝাও। কিছু কি ধরা যায়? দেখো আমি বলছি, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা তো বলো পরিষ্কার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা শুধুমাত্র কোন পয়েন্টে এক্সিস্ট করে? শুধুমাত্র সেই পয়েন্টে এই ফাংশনটা এক্সিস্ট করে যেখানে ই সমান ইএফ। এইটা বাদ দিয়ে আর কোন পয়েন্টে এই ফাংশনটা এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না এর অর্থটা কি? তার মানে except for the energy E equals EF, this thing gives you কি দেয়? জিরো দেয়। তাহলে এই যে ইন্টিগ্রেট করছো শুধুমাত্র ওই পয়েন্ট ছাড়া কোনো এনার্জি কি এই ইন্টিগ্রেশনে কন্ট্রিবিউট করছে না করছে না? করছে না স্যার। তাহলে যদি শুধু ওই পয়েন্টটাই কন্ট্রিবিউট করে তাহলে এটা থেকে সব মিলে তুমি কি পাবে? শুধু ওই পয়েন্টে যে ডেনসিটি স্ট্রেসের ভ্যালু সেটাই তুমি এখান থেকে পাবে, আর কোনো কিছুই তুমি এই ইন্টিগ্রেশন থেকে পাবে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে এই যে মিউ বি স্কয়ার এইচ আছে, আর এই পুরোটা থেকে তুমি শুধুমাত্র পাবে দ্য ডেনসিটি স্ট্রেস এট দ্য পয়েন্ট, অথবা পয়েন্ট বলা ঠিক না, এট দ্য এনার্জি E equals EF। তাহলে দেখা যাচ্ছে পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এটা ডিপেন্ড করে হচ্ছে সিম্পলি একটা কোয়ান্টিটির উপরে, সেটা হলো ডেনসিটি স্টেটস এট দ্য ফার্মি লেভেল। এখন তুমি চিন্তা করো, আমরা যে ট্রিটমেন্ট শুরু করেছিলাম, আমরা কিন্তু 0 ডিগ্রি কেলভিনের ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু একটা পর্যায়ে এসে আমরা কি করলাম? 0 ডিগ্রি কেলভিনে নিয়ে এসে এক্সপ্রেশনটা বের করলাম। এখন তোমাকে যদি বলা হয় যে এই যে স্পিন সাসেপ্টিবিলিটি আছে, টেম্পারেচার যদি আমি এখন বাড়াই তাহলে কোন প্যারামিটারটা ভ্যারি করতে পারে? এই ইকুয়েশন থেকে কি মনে হচ্ছে? ডেনসিটি অফ স্টেট। এক্স্যাক্টলি, কারণ মিউ বি স্কয়ারে তো ভ্যারিয়েশনের কোনো প্রশ্ন নাই, ওটা ইলেকট্রনের ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু দ্য ইন্ট্রিনসিক স্পিন। তাহলে এই কোয়ান্টিটিটা ভ্যারি করতে পারে। কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদের কি বলেছি যে আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমের ফার্মি এনার্জি ইকুইভ্যালেন্ট টেম্পারেচারের কথা যদি আমি চিন্তা করি, সেই টেম্পারেচার 10,000, 20,000, 1,00,000 ডিগ্রি কেলভিন। এখন তুমি যখন এক্সপেরিমেন্ট করো তখন তুমি কোন জায়গাতে এক্সপেরিমেন্ট করো? হয়তো 300 ডিগ্রি কেলভিনে করো, 400 ডিগ্রি কেলভিনে করো, 500 ডিগ্রি কেলভিনে করো। এখন যেই ডেনসিটি স্টেটসটা তুমি বের করেছো তার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার যদি 1,00,000 ডিগ্রি কেলভিন হয়, তাহলে ওই ডেনসিটি স্টেটসকে তুমি যদি 300 ডিগ্রি কেলভিন উপরে বা নিচে দেখতে চাও, কোনো পরিবর্তন কি তুমি দেখতে পাবে তেমন? না স্যার। না, দেখতে পাবে না। তার কারণ আবারও ওই ছবির কথা চিন্তা করতে হবে। ফার্মি লেভেলে যে ডেনসিটি স্টেটস সেইটা ওই 300 ডিগ্রি কেলভিন এদিকে গেলে বা ওইদিকে গেলে বলতে গেলে কোনো পরিবর্তন হয় না। এবং পরিবর্তন হয় না বলেই আমি তোমাদের যে কথাটা বলেছিলাম যে যেটা হচ্ছে তোমার সেমি ক্লাসিক্যাল ট্রিটমেন্টে অরবিটাল মোশন অফ দ্য ইলেকট্রনস, যেটা থেকে যে প্যারাম্যাগনেটিজম আসে, যেখানে কুরি ল আছে, সেইখানে কিন্তু টেম্পারেচারের ভ্যারিয়েশন আছে। আমি বলেছিলাম কাই ইজ ইকুয়াল টু সি ওভার টি, হুইচ ইজ কুরি ল। কিন্তু এখানে দেখা যাচ্ছে একই প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, দ্য এফেক্ট ইজ প্যারাম্যাগনেটিজম, কিন্তু এইখানে সাসেপ্টিবিলিটি আসলে টেম্পারেচারের সাথে ভ্যারি করে না, অথবা করলেও খুবই উইকলি ভ্যারি করে। তার কারণ
for ordinary electron gas in ordinary metals এই যে ডেনসিটি স্টেটসটা আছে এটা টেম্পারেচারের খুবই একটা উইক ফাংশন টেম্পারেচারের সাথে ডেনসিটি স্টেটসের ভ্যারিয়েশনটা খুব উইক যেহেতু এই ভ্যারিয়েশনটা খুব উইক কাজেই কাই নিজেও টেম্পারেচারের সাথে সেইভাবে ভ্যারি করে কিন্তু দেয়ার আর অলওয়েজ এক্সেপশনস কিছু সিস্টেম আছে এক্সোটিক বা যেগুলো মানে অর্ডিনারি ইলেকট্রন গ্যাস হিসাবে যেগুলোকে ট্রিট করা কঠিন সেখানে হয় কি ব্যান্ডউইথ খুব কম হয় এবং সেখানে দেখা যায় যে টেম্পারেচারের সাথে সাথে ডেনসিটি স্টেটস এর একটা ভ্যারিয়েশন হয় তার মানে ওই সমস্ত সিস্টেমের ইন্ট্রিনজিক্যালি ফার্মি এনার্জি এতই কম যে ওই আমাদের রুম টেম্পারেচারে যে ভ্যারিয়েশন হয় সেই টেম্পারেচারের সাথে ফার্মি এনার্জি কিছুটা হলেও তুলনীয় ওই রকম সিস্টেমে তুমি যদি স্পিন সাসেপ্টিবিলিটি ক্যালকুলেট করো then we'll see it has a temperature variation আজকে আমি তোমাদের খুব মজার একটা জিনিস শুরু করতে চাচ্ছিলাম হোয়াইট ডোয়ার্ফ কিন্তু বুঝতেই পারছো যে কোনো ক্লাসেই আমি আমার টার্গেট রিচ করতে পারি না ইট গোজ ভেরি স্লোলি আই ডোন্ট মাইন্ড ইট কিন্তু স্লো আজকে এই পর্যন্তই এবং আজকে যে কথাবার্তাগুলো বললাম এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি নাও আমার 2-1 মিনিট সময় আছে বুঝতে পেরেছো কিনা কিছু বোঝা যাচ্ছে কিছু তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা কি কথা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ শুনতে পাই স্যার তাহলে কোনো কোশ্চেন নাই কেন কোশ্চেন নাই কেন কোনো কোশ্চেন নাই ঠিক আছে ইয়ে করবে ওই যে ইন্টিগ্রেশন ওই বাই পার্টস ইন্টিগ্রেশন এবং ইন দ্য লিমিট 0 to infinity দেখো কি ঘটনা ঘটে ভেরি ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে সেগুলো দেখবে আর ক্লাসে যে কথাগুলো বললাম সেগুলো একটু চেষ্টা করবে বোঝার জন্য আমি চেষ্টায় আছি যে তোমাদের সমস্ত ক্লাসগুলোই ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য আর আমি স্ট্রাগল করছি বিভিন্ন কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ইউটিউবে দিয়ে অথবা তোমাদের গুগল ড্রাইভে দিয়ে আমি লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেবো তোমরা সবাই ভালো থেকো আজকে এখানে শেষ করছি